আমার ভাই হাতে শরীরে মারতে হবে। সে মারার জন্য যে ফিজিকটা দরকার বা যে টিমটা দরকার, সেটা গল্পটা দরকার, সেগুলো সবকিছুর কম্বাইন্ড ফর্মেই অ্যাকশন ফিল্ম হয়ে যাবে। আমি এটার মানে বিপক্ষে আমার অবস্থান না, বাট সেটার জন্য বাজেট দরকার, সেটার জন্য অন্য অ্যারেঞ্জমেন্ট দরকার, নিজের ফিজিক্যাল ট্রান্সফরমেশন দরকার এবং অনেক কষ্ট দরকার। সবগুলো যখন কম্বাইন একসাথে হয়ে যাবে তখন অ্যাকশন ফিল্ম হয়ে যাবে। আমি জানি যে আপনারা ওই সোয়াগিং, থাপ্পড়, মায়ের, ঘুষি, লাত্তি এগুলো আপনারা পছন্দ করেন, তো এটা আমি জানি। তো সেটাও খুবই শীঘ্রই সেটাও হবে ইনশাআল্লাহ। আর কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে অনেকবার দেখা হয়েছে, নামটা মনে হয় বলা হয় না। তোমার নামের মধ্যেও আছে প্রিন্স আফরান, না? আপনার লাগানোর পিছনে একটা কারণ আছে, সেটা যেহেতু বলছেন আপনি আপনাদের মানে এক্সপ্লেন করি। আপনার নাম যেভাবে রাখছিলেন আহমেদ ফজলে রাব্বি নিশো, সেখান থেকে ভাঙাইয়া, তো আমি ভাবলাম আমি যেহেতু আপনার পাগলা ভক্ত, কিছু করা যায় এখানে। তো আমার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত প্রিন্স। তো ইয়াসিন আরাফাত থেকে আমি আফরান বের করছি। আচ্ছা, আর হচ্ছে আমার ডাকনাম প্রিন্স। ঠিক আছে, তো আফরান প্রিন্স। ঠিক আছে। এখন দম সম্পর্কে কিছু জানতে চাই, যে মানে আজকে কি কিছু আসবে কিনা, বা দম সম্পর্কে আসলে আমার বলার এখতিয়ার নাই। আলফায়ের টিম এখানে আছে, আপনারা খুচুর খুচুর করে কানে কানে কথা বলে জানাই নেন। ওপেন প্ল্যাটফর্মে বলার কোনো এখতিয়ার আমার নাই আপাতত। বাট আজকে কিছু আসবে কিনা সেটাও আমি জানি না। আজকে আপাতত আমি আসছি দম থেকে। হ্যাঁ, আমি নাও আসতে পারতাম, দেশের বাইরেও থাকতে পারতাম। যাক, আমি এই 8 তারিখের কথা চিন্তা করে, টিমের সাথে যুদ্ধ করে, একদিনও ডিলে না করে, এত ওই তন্ময় গেছিল আমার সাথে, তন্ময় জানে ওখানে কি অবস্থা। সো ইনহিউম্যান, মানে মানে মানুষের পক্ষে সার্ভাইভ করা খুব টাফ। তো সেই জায়গায় আমি জানতাম না আমি সার্ভাইভ করবো কিনা, বাট আমার মধ্যে একটা আলাদা বাড়তি শক্তি ছিল। আমার বয়সী মানুষরা অনেক পুতানো থাকে, তা আমি এত পুতানো না। তো একটা বাড়তি শক্তি ছিল, এবং ওয়ান অফ দ্য সিনিয়র মেম্বার টিমের, সো আমার উপর অনেক দায়িত্ব ছিল। সো আমি বারবারই মনে করতাম যে আমি যদি পিছপা হই তাহলে টিম স্পিরিটটা থাকবে না। তো সকল কষ্ট, সকল অভিমান, সকল রাগ একদম গিলে ফেলছি। আপনি তো গিলবেন, আপনার শুরুটা যেখানে যে থেকে যে মানে মডেল অভিনেতা হতে পারে, ঠিক আছে, গিলে। সো আমি আমার যে জবটা ছিল, আমার যে দায়িত্ব ছিল সেটা পালন করছি, এবং তাকে টোটাল 3 জন ফাংশন আমি আজকে আপনাদের সামনে। যদি সেটা না হতো, একদিনে যদি অসুস্থতার ভান বা অসুস্থতার লজিক দেখার অপশন ছিল প্রচুর, সেটা দেখাই নাই। কারণ আমি জানি যে 8 তারিখ আপনাদের সামনে আমার আসতে হবে। তো এটা আমি মনে করি যে আপনাদের সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি। সকল কষ্ট মাথা পেতে নিচ্ছি, দম ছাড়ি নাই, পুরো দম নিয়ে দমের কাজ শেষ করে আসছি। দম নিয়ে যদি কোনো কিছু আপনি বলতে পারবেন না, তো এটা মানে গুরুত্বপূর্ণ কথা বলি যে আপনার উত্তরা চাই যে আপনার একটা মানে পার্সোনাল পেজ থাকে, কি করা যায় জিনিস একটা আপনার আইডিয়া আছে যেহেতু, মানে তোমাদের প্রত্যেকে রেক্টিভ দিয়ে দিলাম যে তোমরা নিজেরা পেজ বানাই। প্রত্যেকটা মানুষ একরকম হয়। আমার একটা পেজ ছিল, সেটাও ক্রিয়েটেড বাই এ ফ্যান, নাকি সবুজ তৈরি করছিল, একে বেঁকে তৈরি করছিল। ওইটার ফলোয়ার ছিল সম্ভবত 7 মিলিয়ন। আমার একটা পেজ ছিল, ক্রিয়েট করছিলাম, সেটার তখন ছিল কত 3 মিলিয়ন, সব মিলিয়ে 10 মিলিয়ন। রাইভাল গ্রুপ হোক আর কোনো কতিপয় সন্ত্রাসী পার্টি হোক, তারা হামলা করে একটা পেজ, 7 মিলিয়নের পেজ কোনো কারণে তারা ব্রেকডাউন করতে পারছে। আমি যখন নিজে যখন নাটকে কাজ করতাম, তখন এভরি সিঙ্গেল ডে আমার পেজ এবং আমার আইডি হ্যাক করার একটা পায়তারা চলবে। তো আমি না এত কিছু বুঝি, আমার এত কিছু বোঝানো দরকার নেই। তো যদি পেজ হয়, ইউ ক্যান অপারেট, তোমরা বানাও, বানায় সেটাকে
ভেরিফাইড করে ফেলো, সেটাকে অনেক কিছু করে ফেলো, নো প্রবলেম। সবার যে পেজ থাকতে হবে এবং সেই পেজের ক্রিম খাইতে হবে, এবং সেটার থেকে যে আমার কাছে একটা হার্ট ফিলিংস হয় আমার পেজ না থাকলেও আমার এত সলিড ভক্ত আছে। কারণ আমার আইডি একবার আমার মনে আছে ওয়ার্ল্ড কাপের সময় আমার আইডি কে হ্যাক করা হয়, এবং রাইভাল গ্রুপ করুক অথবা যারা আমাকে পছন্দ করে না তারা করছিল। এন্ড দ্যাট টাইম তারা ভাবছিল যে আমার সেবার নাটক খুব একটা প্রমিজিং জায়গায় যাবে না, কারণ তারা আমার আইডি হ্যাক করে ফেলছিল। এবং বিশ্বাস করো যে আমি ওই একদিন কিন্তু আগেই পাইছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো যে আমি এখন ওদেরকে না বলি যে আমি আইডি রিটার্ন পাইছি, ওদেরও তো একটা মনে আশা আছে না? সেই আশা থেকে তো একটা পেজ খাইছে বা একটা আইডি খাইছে, তো ওদের আশা পূর্ণ হোক, যে ওই খাওয়া অবস্থাতেই চলুক, ওই ইভেন্টটা চলুক। আমিও দেখতে চাই যে আসলে অনলাইন এঙ্গেজমেন্ট বা পেজের বা আইডির এঙ্গেজমেন্ট আমাকে কতটুকু হেল্প করে। আমি দেখলাম যে ওই ঈদে পরপর 10টা নাটক 1 মিলিয়ন এরকম হতে থাকে, এবং সেই ঈদেও আমার নাটকই সমাদৃত বেশি ছিল আর কি। সো দেন আমি আইডিটাকে আবার অ্যাক্টিভ করি। সো কোনো কিছুই না মানে ফর গ্রান্টেড বা কোনো কিছুর মধ্যে নিজেকে আটকায় ফেলতে হয় না। ধরো যে একটা মানুষ বাংলাদেশের একজন পারফর্মার, তার কোনো পেজ নেই, ইনস্টাগ্রাম নেই, কিচ্ছু নেই, তার মানে কি পেজ দেখে কি আসলে অ্যাকচুয়ালি অডিয়েন্স আসে হলে? ব্যাপারটা এরকম না। কারণ নাও এডেজ ধরো যে আমি এটা একটু হেইটও করি, কারণ হচ্ছে যে মানে কে আসলে বিগার পারফর্মার বা ভালো অভিনেতা সেটার মান নির্ধারক কিন্তু পেজের ফলোয়ার না। একজন হুমায়ুন ফরিদের কিন্তু ফলোয়ার নাই, তার আগে মরে গেছে, তার মানে কি উনি কি ছোট নাকি? তো ফেসবুক, তখন ফেসবুক থাকবে পায়ের নিচে, ফেসবুককে আমরা মাথার উপরে নিয়ে গেছি। তো থাইল্যান্ডে আমি বলতাম যে থাইল্যান্ডে ফেসবুক লেখা চপ্পল ছিল একসময়। তো আমি কি বলে ওর নাম কি জানি, তখন আরেকটা প্ল্যাটফর্ম ছিল হাইফাই। তো তখন ফেসবুক আসছে, চ্যাট ফিট তখন তৈরি হয় নাই। হাইফাইভে তাও ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করা যেত, খ্যাত ছিল না। তো তখন আমি সবাই গিফট করতাম যে এই চপ্পলগুলো ইউজ করা, পায়ের নিচে রাখো। কিন্তু সবাই মাথার উপর উঠে ফেলছে, এবং nowadays you can see the social media, everyone, আমার তো ঢুকলেই মেজাজ গরম হয়ে যায়, দেখতে ইচ্ছা করে না সোশ্যাল মিডিয়া। তো প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, এবং সেটা আমাদের কিন্তু রিফ্লেক্ট করে। আমার কাছে মনে হয় যে যে কোনো, আমি আমি জানি প্রিন্সের যে চাওয়াটা কেন সে চায় বা কেন সে এটা বলে। তাতে হয় কি, একটা একটা প্ল্যাটফর্ম থাকলে এই সকল প্যাচাল গুলা খুব সহজ হয়, এবং সেই সকল প্যাচাল গুলো একটা জায়গায় থেকে বলা যায়, হ্যাঁ, ইজিয়ার। বাট আমার কাছে মনে হয় যে তুমি ভাই আমার ভক্ত হিসেবে তোমার লাইফ জীবনে জিন্দগিতে চালালেও হবে না, তুমি দৌড়ের উপরেই থাকো সারা জীবন। এটি তো অনেক আলাদা একটা বিষয়, তাই না? কি মজা। ভক্তদেরকে তারা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। যাক, আমিও পজিটিভ, ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের একটা ব্লু ব্যাচ একটা পেজ হবে, চলো আমরা সকল দেখতে পাবো। মানে যখন 7 মিলিয়ন ছিল, 8 মিলিয়ন ছিল, মানে 10 মিলিয়ন ছিল, তখন আমি আসলে ট্রাই করি নাই যে, আমি ভাবি নাই যে একটা অ্যাক্টরের বা কারো এটা ব্লু ব্যাচ কোনো কিছু থাকতে হয়। যেহেতু এটা এখন খুব প্রয়োজনীয় একটা বিষয়, বিশেষ করে একজন আছে চায়না ম্যান জাকির জয়, ওর নাম দিয়েছে চায়না ম্যান, ও চায়নাতে থাকে এখন। এরকম বিভিন্ন ভিনদেশি আমার যে ভক্ত বিভিন্ন দেশে অবস্থান করছে, আহ, তাদেরও চাওয়া। তো আমার মনে হয় যে এটা এটা সমাধান হয়ে যাবে, এবং এটা একটা ভেরি সিরিয়াস টপিক। এটা নিয়ে আলাদা বসে আমাদের কথা বলতে হবে। আজকের এই লাইট মোমেন্টে আমরা এত সিরিয়াস টপিক না যাই। ও আচ্ছা আচ্ছা, না, আমি ওইটা লিখবো না আসলে। আওয়াজ প্লিজ, আমাদের বিষয়ে আসলে আমি এই আসলে খুব একটা ফেসবুক ইনস্টাগ্রাম আমার কত কিছু টানে না, জানি না কেন টানে না। আমার কাছে মনে হয় যে খুবই মানে কনক্রিটে মানে যান্ত্রিকতা আছে না, নগরায়ণ হয়েছে, সভ্যতার বিকাশ ঘটছে, কিন্তু ধরো যে গাছপালা নাই, ঘাস নাই, ওই ফিলিংস গুলো নাই।
তো আমার কাছে মনে হয় যে ওই ফেসবুকে আমি একটা কথা লিখবো, হয়তো বা একটু মনোরঞ্জিত হওয়া তোমরা, লিখলাম আওয়াজ দিস, আরে ভাই বলছে, ঠিক আছে। বাট আমার কাছে আমার ঢুকে কোনো কিছু লিখতে ইচ্ছে করে না এখন। লিখতে ইচ্ছে করে না, কারণ আমার কাছে মনে হয় যে কেমন জানি বদলে গেছে, কেমন জানি সবাই যান্ত্রিক, সবাই নাম্বার নিয়ে, র্যাঙ্কিং নিয়ে অনেক বেশি চিন্তা করছে। আমরা যখন নাটকে ঢুকছি তখন ইটস বিকাম এ রেস, যে তোমাকে অনেকগুলো কাজ করতে হবে, সংখ্যা অনেকগুলো নাটক করতে হবে, কে কত বেশি নাটক করে। এবার আফরান নিশো 35টি নাটকে কাজ করেছে, তো 35টা নাটকে কি হবে, কি করছে 35টা নাটকে, এটা দেখা খুব ইম্পর্টেন্ট, তাই না? হয়তো বা আমার পকেটে টাকা আসছে, বাট আসলে কি 35টা নাটক আমি কোয়ালিটি মেনটেন করে করতে পারছি? পারি নাই। কিন্তু একটু প্রেশার, যে সংখ্যার চাপে কে বেশি এগিয়ে। কেউ একজন 100টা নাটক করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে 5টা নাটক করলেও সেটা মন থেকে করা উচিত, সেটা কোয়ালিটি ফুল থাকলে আমার মনে হয় ভালো। হ্যাঁ, কারণ হচ্ছে যদি চিন্তা করো যে তুমি আসলে তোমার ইন্ডাস্ট্রিকে কি, আমরা তো নিচ্ছি প্রচুর। আমার কাছে মনে হয় বাংলাদেশেই এমন একটা জায়গা যেখানে কোনো কিছু ছাড়াই আসলে খুব বেশি প্রমিনেন্ট মানে ফেম পাওয়া যায়, ফ্যান বেস তৈরি করা যায়, কোনো কিছু করতে হয়। তো বিং এ ধরো যে একজন অশিক্ষিত মানুষ আমার এত ফ্যান, তো ওই মাঝে মাঝে মনে হয় যে শিক্ষিত হওয়াটা খুব দরকার, এবং আমার কাছে মনে হয় যে অনেক গুড কোয়ালিটিফুল কাজ করাটাও অনেক ইম্পর্টেন্ট। কারণ যেদিন তুমি মারা যাবে, তারপর তোমাকে মনে রাখবে কি শুধুমাত্র এই হয়ে দিয়া, তা তো না। মানে ওইটার জন্য ওই ওই পারফরমেন্সের ওই ধাপে পৌঁছানোর জন্য যে ডেডিকেশনটা দরকার, সেটা বুকের ভিতরে লালন করা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে তোমরা ব্লেসড, আমি ব্লেসড যে আমার দর্শক যারা, আমার ফ্যান যারা, তারা কিছুটা হলেও 30%, 40%, 50% বা 60%, হয়তো পুরোপুরি 100% না, তারা আমার যে চিন্তা ভাবনা সেটাকে রিলেট করে সেরকম ভাবে হয়তো ভাবে। তো আমি ব্লেসড যে তোমরা একই রকম ভাবে ভাবে। এই যাক, তাহলে তো খুব ভালো। আমিও দেখি মাঝে মাঝে মনে হয় যে এটা আমাদের ছেলেমেয়েরা দিতে দিচ্ছে। আমি যে বুঝি না তা না, বুঝি কোনটা আলফায়ের পেজ, কোনটা আমার ভক্তের পেজ, কোনটা আরেকজনের ভক্তের পেজ, সবই আমি বুঝি, তাহলে বলি না আর কি। হ্যাঁ, তো যাই হোক, গুড। হ্যাঁ, সেটা নারী নামে হোক আর পুরুষ নামে হোক, এটা আমি বুঝতে পারি। ঠিক আছে, শিখুন। হ্যাঁ, বলো। ভালো আছেন? হ্যাঁ, আছি আমি। শুভ জন্মদিন। শুভ জন্মদিন তুমি। ভাইয়া, ছোট দুটো রিকোয়েস্ট করবো। একটা হচ্ছে আমাদের এক আপু আছেন, মিশো ফ্যান, মিশো ফারা আফরান ওনার আইডির নাম। আপু গতবার জন্মদিনে এখানে আসছিলেন, ওনার সাথে দাগি দেখেছেন, সুরঙ্গ দেখেছেন। উনি হচ্ছে সিক ক্যান্সার আক্রান্ত, তো এবার আসতে পারেননি, হাঁটতে পারতেছেন না এখন। তো উনি একটা রিকোয়েস্ট করছে যে একটা অটোগ্রাফ নিয়ে দেওয়া যায় কিনা, তাহলে উনি সেটা বাছাই করে রাখবেন, একটা বিষয়। আর হচ্ছে অনেক মিশন ফ্যান অনুরোধ করছে যারা আসতে পারে নাই নানান কারণে, তারা আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, এবং তার বিষয়ে যদি আপনি কিছু বলেন। না মানে তার কি ক্যান্সার হয়েছে ভাই, এটা ডিটেলস উনি মানে মানে কতদিন ধরে ক্যান্সার? গত বছর বলছেন যে ক্যান্সার। কোথায় ওনার বাড়ি, কোথায়? ঢাকাতে। ঢাকাতেই কোথায়? এক্সাক্ট লোকেশন উনি কি বাসায় নাকি? বাসায়, বাসায়। দেখ, আমার বাবাকেও হারিয়েছি ক্যান্সারে। আমার বাবা মারা গেছেন ক্যান্সারে, লাং ক্যান্সার ছিল, এবং সেটা পরবর্তীতে বিভিন্ন জায়গায় চলে গেছিল। তো অসুস্থতা আসলে আমাদের কারো কাম্য না, বাট অসুস্থতা আমার কাছে মনে হয় মাঝে মাঝে হওয়া ভালো। ক্যান্সার তো অনেক বেশি মানে টাফ একটা অসুখ, বাট আমার কাছে মনে হয় যে এটা ভালো এই জন্য যে আমি না চাইলেও বা চাইলেও কোনোভাবে তার মানুষ তো ইচ্ছাকৃত ভাবে অসুস্থ হতে পারে।
এটাও তার লাইফ স্টাইল আর জেনেটিক্যালি কোনো প্রবলেমের কারণে সেটা হয়ে যায়, ঘটে যায়। তো তার মানে কি অনেকটা আল্লাহ প্রদত্ত বা অনেকটা নিয়তি বা ফেট। আমি যেমন আমার আমার অসুখ গুলোকে আমি এভাবে নেই যে এই যে এত বাহাদুরি, এত উল্টাপাল্টা লাইফস্টাইল, এবং সেই জায়গা থেকে আমি যখন অসুস্থ হই তখন বিছানায় পড়ে যাই, আমি উঠতে পারি না, আমাকে ওষুধের সাহায্য নিতে হয়, আমাকে সৃষ্টিকর্তাকে মনে করতে হয় যে আল্লাহ মাফ করে দাও, প্লিজ আমাকে সুস্থ করে দাও। তো কিছু কিছু বিষয় আমাদের হাতের নাগালের বাইরে, আমরা চাইলেই মানে সবসময় সবকিছু করতে পারি না। তো আমি যে আমার